প্রথম কথা হচ্ছে আমাদের আসলে এক্সক্লামেটরি সেন্টেন্সের কি স্ট্রাকচার আমরা জানি কেউ? আমাদের আসলে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার প্রথমে জানতে হয়। অত কিছু জানার দরকার নেই। আমরা শেষে যদি একটা এক্সক্লামেশন দেখি, যে একটা এক্সক্লামেশন সাইন আছে, হ্যাঁ, মানে কি আশ্চর্য বা বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে বুঝবো যে আমরা ক্লিয়ার ভাই, থ্যাংক ইউ। তাহলে বুঝবো যে এক্সক্লামেটরি সেন্টেন্স। যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স চিনি তাহলে এর ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরু থেকে দেখি যে কীভাবে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে। আসলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স যদি চিনি তাহলে ভয়েস চেঞ্জ করতে পারবো। কেমনে? কারণ হচ্ছে লাস্টে যদি আমরা এক্সক্লামেশন সাইন দেখি তাহলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, আর যদি এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা চিনি তাহলে কীভাবে ভয়েস চেঞ্জ করবো দেখি। যেমন দেখো একটা সেন্টেন্স আমি লিখি, হোয়াট এ ম্যান ইউ আর। হ্যাঁ, যদি আমার লেখা দেখে থাকো, মানে দেখায় তোমাদের কাছে, তাহলে এটা বলো তো এটা কোন সেন্টেন্স? না, তোমাদের বলার দরকার নাই, যেহেতু তোমরা কাছাকাছি নাই, লিখতে সময় লাগবে। দেখো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কীভাবে বুঝলাম? লাস্টে একটা এক্সক্লামেশন সাইন আছে, আর কিছু বোঝার দরকার নাই, তুমি এমনিতেই বুঝবা। কিন্তু যদি না বুঝো তাহলে এক্সক্লামেশন সাইন দেখে চিনবা, ঠিক আছে কি? আচ্ছা, চিনলাম। দেখো এই সেন্টেন্সটা স্ট্রাকচার দেখি। প্রথম কি হয়েছে? হোয়াট, লালকম নানি নেই তো, লালকম নাই। আচ্ছা দেখো প্রথমে কি হয়েছে? হোয়াট, তারপর কি এ অথবা এন, মানে কি মনে হচ্ছে এখানে হচ্ছে একটা আর্টিকেল বসছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি নাউন, হোয়াট এ এন, তারপর হচ্ছে কি নাউন, তারপর হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব টু বি, তারপর হচ্ছে এক্সক্লামেশন সাইন। দেখো তো এই সেন্টেন্সের স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সে এইটার স্ট্রাকচার কি? হোয়াট প্লাস এ অথবা এন, তারপর নাউন, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব টু বি। এখন এটা পেসিভ করবো কীভাবে? হ্যাঁ, দেখো যে কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে পেসিভ করার একটা সহজ সুন্দর নিয়ম আছে, একেবারে মুখস্থভাবে। প্রথমেই লিখবা কি? প্রথমেই লিখবা দেখো যে কোনো সেন্টেন্স কি কিন্তু একটি থেকে পেসিভ অনেকগুলো উপায় করা যায়। তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে, এটা শিখলে তোমরা সহজে পারবা বা তোমরা ভালোভাবে বুঝবা। তো আমি ওইটাই তোমাদের, ক্যামেরাটা আর একটু কাছে নিলে ভালো হয়। নো ওয়ে ভাইয়া, আই হ্যাভ নো ওয়ে। আচ্ছা দেখো দূর থেকে দেখো কষ্ট করে, এটা তো ফ্রি স্ট্যান্ড বলা যাবে না, যেটা বানাইছি। তো আচ্ছা, আমরা যে কথায় আসতেছিলাম, একটা এক্সক্লামেটরি সেন্টেন্স একটি থেকে পেসিভ করার সময় যে কোনো সেন্টেন্সই একটি থেকে পেসিভ করলে আমরা বিভিন্ন ওয়ে করতে পারি। তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে ওইটি আমি তোমাদের শিখাবো আজকে। হ্যাঁ, দেখো তার মানে তোমরা যেটা শিখবে এর বাইরেও কিন্তু নিয়ম আছে, আর তোমাদেরটা যে ভুল তা কিন্তু না। দুইটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা ভাই, ফোকাসটা প্রবলেম করতেছে, মোটামুটি একটু দেখার চেষ্টা করো ভাই। বাট নাও আই হ্যাভ নো ওয়ে টু ক্লিয়ার দ্য ফোকাস। আচ্ছা দেখো, তো প্রথমে করতে হবে কি? ইট ইজ এক্সক্লেম দ্যাট। ইট ইজ EXCLAIMED, ইট ইজ এক্সক্লেম দ্যাট। এটা মোটামুটি মুখস্থ কমন নিয়ম। হ্যাঁ, আচ্ছা অবশ্যই যদি আমরা একটা সেন্টেন্স লিখি বা ধরো একটিভ থেকে বেসিক করি, যাই করি, প্রথমে শুরুতে কি হয়? সাবজেক্ট হয়, তাই না? দেখো কত সহজ নিয়ম। তাহলে প্রথমে তুমি সাবজেক্টটা লাগাও। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট আছে কি? হোয়াট এ ম্যান ইউ আর, তুমি কি একটা মানুষ, তাই না? এখন দেখো তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কি আসতে পারে? অবশ্যই সাবজেক্ট ইউ, একটা সাবজেক্ট। আচ্ছা দাও ইউ। এরপর দেখো সাবজেক্টের পর কি আসবে? অবশ্যই ভার্ব আসবে। ভার্ব যদি থাকে তাও আসবে, না থাকলেও ভার্ব টু বি আসবে। হ্যাঁ, এই যে ভার্ব টু বি, সবসময় মনে রাখবা সাবজেক্টের পর ভার্ব টু বি হবে। প্রথমে কি হবে? ইউ আর, ভেরি কমন থিং। হ্যাঁ, আচ্ছা তাহলে কি আসবে? ইউ, তারপর আর। এরপর যদি আর্টিকেল থাকে আসবে, না থাকলে না আসবে। আর্টিকেল থাকলে আসবে, না থাকলে না আসবে। তাহলে দেখো ইট ইজ এক্সক্লেম দ্যাট, তারপর সে সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব দিলাম ইউ আর। আচ্ছা এরপর কি আসবে? যদি এই যে আর্টিকেল থাকে আসবে, না থাকলে না আসবে। আছে আর্টিকেল, দিলাম আর্টিকেল ইউ আর এ। এরপর দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সে একটিভ থেকে বেসিক করার সময়, এক্সক্লামেটরি সেন্টেন্সে একটিভ থেকে বেসিক করার সময় যদি তোমার যে একটা
আমাদের বিশেষ একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে অ্যাডজেক্টিভও বলতে পারো বা অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে উচ্চারণ অ্যাডজেক্টিভ হবে, কারণ কি ওখানে ডি সাইলেন্ট থাকে। হ্যাঁ, যাই হোক বিভিন্ন অ্যাকসেন্টে বিভিন্ন রকম হয়। যাই হোক আমি অ্যাডজেক্টিভ বলতে তোমাদের অ্যাডজেক্টিভকে বোঝাচ্ছি। হ্যাঁ, তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে অবশ্যই। যদি সেন্টেন্সে একটু ক্লিয়ার করে কথা বললে ভালো হয়, ডোন্ট মাইন্ড। মানে কি আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কি যাচ্ছে না? মানে আমার কথা কি তোমরা কেউ শুনতে পাচ্ছ না, এমন কেউ নাকি? আচ্ছা যাই হোক, দেখো যদি না শুনতে পাও তাহলে মানে কমেন্ট করতে পারো। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে তাহলে আমাদের কি করতে হবে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তো অবশ্যই সেন্টেন্সে দুইটা সাইড থাকতে পারে, যে পজিটিভ কিছু বুঝাইছে কিংবা নেগেটিভ কিছু বুঝাইছে। যদি পজিটিভ বোঝায় তাহলে গ্রেট ইউজ হবে। কি হবে? GREAT, গ্রেট। আর যদি নেগেটিভ কিছু বোঝায় তাহলে কি হবে? BIG, বিগ হবে। বুঝছো কিনা? যদি সেন্টেন্সে পজিটিভ কিছু বোঝায় তাহলে বিগ হবে, গ্রেট হবে। আর নেগেটিভ কোনো কিছু বুঝাইলে তাহলে বিগ হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হবে? ইট ইজ এক্সক্লেইম দ্যাট মুখস্থ হবে, এরপর সাবজেক্ট হবে, সাবজেক্টের পর অক্সিলিয়ারি ভার্ব হবে, তারপর একটা আর্টিকেল থাকলে হবে, না থাকলে হবে না। হ্যাঁ, এরপর কি হবে? যদি থ্যাংক ইউ, যে কোনো দুইটার একটা ইউজ করতে পারো, তাই না? কি একটা মানুষ তুমি, এখানে বিগ হবে। আর কি একটা মানুষ তুমি, ওয়াও। তো সেন্টেন্সে তুমি আপাতত আমরা ভালোভাবেই সব কিছু বুঝি, ভালোই নেই। হ্যাঁ, আচ্ছা তাহলে মনে করো যদি ভালো বুঝি তাহলে গ্রেট হবে, CREAT, গ্রেট। এখন দেখো এই সেন্টেন্স থেকে আমরা সবই লিখছি, শুধুমাত্র নাউনটা বাদে। শুধুমাত্র আমাদের নাউনটা বাদ আছে, এছাড়া আমরা সব কিছুই সেন্টেন্স থেকে লিখছি। তো শেষে নাউনটা হবে। হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা জানি তো অ্যাডজেক্টিভ কোথায় হয়? নাউন বা প্রোনাউনের পূর্বে, তাই না? তো গ্রেট দিছি বা বিগ যাই দিই, অ্যাডজেক্টিভের পর কি হবে? অবশ্যই নাউন হবে, কিন্তু প্রোনাউন তো আমরা এখানে ইউজ করে ফেলাইছি। আচ্ছা দেখো তাহলে কি হবে? ম্যান। এই একটা নিয়ম শেখো, তাহলে তোমাদের জন্য যথেষ্ট সহজ হবে। হ্যাঁ, সব কিছু পরবর্তী সহজ হবে, কারণ মোটামুটি একটা নিয়ম শিখতে পারলে বাকিগুলো মোটামুটি একই রকম। তো একটা পারলে সবগুলোই পারবা। আচ্ছা দেখো ঠিক এইরকম আমি আর একটা করি, দেখা যাবে নিচে লিখলে, হ্যাঁ দেখা যাবে। আচ্ছা দেখো যদি এরকম একটা লিখি যে হট এ ডে ইট ওয়াজ। এই চমৎকার একটা দিন ছিল, বা ওয়াও হোয়াট এ ডে ইট ওয়াজ, কি একটা দিনই না ছিল। এখন এই সেন্টেন্সটা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা বলো তো? বা হ্যাঁ, তাহলে প্রথমে কি হবে? দেখো একই নিয়ম, প্রথমে হবে ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, ইট ইজ EXCLAIMED, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট। তারপর সাবজেক্ট কি আছে? ইট দিলাম, ইট। তারপর কি আসবে? সাবজেক্টের পর অবশ্যই ভার্ব টু বি ওয়াজ হয় না, তার মানে ওয়াজ আছে, ওয়াজ, ইট ওয়াজ। এরপর কি আসবে? এ থাকলে আর্টিকেল থাকলে আসবে, না থাকলে আসবে না। এরপর তাহলে কি? ইট ওয়াজ এ। এরপর কি আসবে? গ্রেট অথবা বিগ, তাই না? এখন কি দেওয়া যায়? কি একটা দিন ছিল, কি একটা দিন ছিল, দুইটাই বোঝায়। এটাই কিন্তু দুইটাই বোঝায়। মনে করলাম যে আমাদের ঈদের দিন ছিল, ঈদুল আজহার দিন, তাহলে ভালো দিন ছিল। তাহলে কি হবে? তাহলে অবশ্যই গ্রেট হবে। ইট ইজ এক্সক্লেইমড দ্যাট ইট ওয়াজ এ গ্রেট ডে। বুঝছো কিনা? শুধু হ্যাঁ বা না বলো, মানে আমার লেখা বোঝা যাচ্ছে কিনা, কিংবা তোমরা বুঝতে পারতেছো কিনা। যদি বোঝা যায় তাহলে তোমাদের একটা করতে দিই, একটা করো। হোয়াট এ ফুল ইউ আর, এটা করো সবাই। যদি বুঝো। কংগ্রাচুলেশন মোহাম্মদ, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট ইউ আর এ বিগ ফুল। হয়েছে, কিন্তু মাহবুব সুহান তুমি ভালোই করছো, কিন্তু ভাইয়া তুমি একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করো নাই। ইট ইজ এক্সক্লেইমড দ্যাট ইউ আর এ গ্রেট ফুল। ওয়াও, ফুল সেটাও পজিটিভ কিছু বোঝায়? তুমি একটা বোকা, দেখি পজিটিভ কিছু বোঝায়? নাহার। যাই হোক, গ্রেটফুল, এই লোকগুলো নিয়ে কই যাব? যাই হোক, তোমরা জানো না, তোমাদের জাস্ট মানে এমনিতেই বললাম আর কি। হ্যাঁ, তো তোমরা জানো না, তোমরা ভুল করতেই পারো। ইটস ভেরি সিম্পল, এমনিতেই আর কি বললাম আর কি, এমনিতেই আর কি করলাম, কিন্তু ঠিক নাই এর কি করা।
যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, ইট ইজ এক্সক্লেইম দ্যাট ইউ আর এ গ্রেটফুল। ও নো হট, দেখো ভাইয়া প্রথমে কি হওয়ার কথা, প্রথমে হওয়ার কথা ইট ইজ এক্সক্লেইম দ্যাট, তাই না? ইট ইজ EXCLAIMED, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট ইউ বিগ ফুল, ইউ আর এ বিগ ফুল। নুসরাত জাহান, গ্রেটফুল হয় কি ভাইয়া? দুঃখ প্রকাশ করছি, আমার একটা অনাকাঙ্ক্ষিত একটা ফোন আসছিল, যে কারণে লাইভটা হয়তো কেটে গিয়েছিল কিনা জানি না। তো আমার অ্যান্সারটা কি দেখে তোমরা বুঝছো কিনা এবার বলো। অবশ্যই তোমরা পড়াশোনা বুঝছো, যেখানে শুধুমাত্র ওই যে অ্যাডজেক্টিভের ব্যবহারটা বুঝতে পারো না, এই জন্য আমি দুঃখিত, হয়তো আমি বুঝাতে পারি না। তো এরপর দেখো আমরা আরেকটা উদাহরণ দেখি। হ্যাঁ, এটা হলো একটা নিয়ম সবই একই রকম, কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্সের তো বিভেদ আছে। আর এক রকম যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তখন কীভাবে করবো? তো দ্বিতীয় নিয়ম দেখা যাবে। আচ্ছা, দ্বিতীয় নিয়মটা হচ্ছে, যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয়, যদি কোনো একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয়, ভালোভাবেই লিখি, শুরুতে হাউ থাকলে কিংবা আমরা তো প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা অ্যাডজেক্টিভ অ্যাড করছি, তাই না? কিন্তু যদি সেন্টেন্সে অলরেডি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, কিংবা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দেওয়া থাকলে, এই নিয়মটা হচ্ছে কি, আমাদের যদি সেন্টেন্সের শুরুতে হাউ থাকে, হাউ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে কি হবে? কিংবা সেন্টেন্সে যদি একটা অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে কি হবে? আচ্ছা, আমরা দেখি তাহলে কি হবে। একই রকম আগের মতোই। হ্যাঁ, দেখো, হট এ গ্রেট ম্যান। তোমাদের যেন বুঝতে সুবিধা, এই জন্য আমি একটা উদাহরণ লিখলাম, শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ অ্যাড করে। হ্যাঁ, তার মানে কি, আমাদের নতুন স্ট্রাকচারে পড়ছে। কি স্ট্রাকচারে পড়ছে? সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে কি হবে? আচ্ছা, সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে আগের মতোই হবে। তো আমরা দেখি কতটুকু আগের মতোই হবে। দেখো তাহলে শুরুতে কি হবে বলো তো? শুরুতে হবে আমাদের it is exclaimed that, it is EXCLAIMED, it is exclaimed that, তারপর সাবজেক্ট কি? ইউ, তারপর কি অক্সিলারি ভার্ব কি? আর, তারপর হচ্ছে আমাদের আর্টিকেল হচ্ছে এ। এটুকু তো আমরা জানি, তাই না? এটুকু তো আমাদের কমন নিয়ম। কিন্তু এরপর ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, তারপর সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে আর্টিকেল। এরপর দেখো আমরা আগে শিখছি কি গ্রেট কিংবা বিগ লাগাবো, কিন্তু এখানে দেখো আমাদের আর্টিকেল অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, গ্রেট দেওয়া আছে। তাহলে এখন করব কি? শুধুমাত্র একটা ভেরি যুক্ত করব। কি যুক্ত করব? VERY, একটা ভেরি যুক্ত করব, আর কোনো কাজ নাই, শুধুমাত্র একটা ভেরি যুক্ত করব, তাহলে শেষ। তাহলে কি হবে? ওই আমাদের অ্যাডজেক্টিভের পূর্বে একটা ভেরি হবে। হ্যাঁ, VERY, ভেরি, GREAT, ভেরি গ্রেট, MAN, ভেরি গ্রেট ম্যান। আমার কথা বোঝা যাচ্ছে? শুধুমাত্র আমাদের একটা যুক্ত হয়েছে কি, একটা ভেরি যুক্ত হয়েছে, একটা ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড ভেরি যুক্তি হয়েছে, তাই না? এরপর দেখো আরেকটা দেখাই, তাহলে বুঝবো ভালোভাবে। যদি লিখি হাউ কাইন্ড অফ ইউ, কি দয়া তোমার। এখন দেখো, তাহলে এখানে কিন্তু হাউ দ্বারা শুরু হয়েছে, তার মানে কি, হাউ দ্বারা যদি শুরু হয় কিংবা সেন্টেন্স যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে, তাহলে কি নিয়ম হবে? হ্যাঁ, হাউ কাইন্ড অফ ইউ, কি দয়া তোমার। তাহলে এখানে প্রথমে কি হবে দেখো তো, আমরা জানি কি, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, তাই না? ইট ইজ EXCLAIMED, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, এটুকু তো কমন হবে।
তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে ইউ, আচ্ছা নিলাম ইউ, সাবজেক্ট ইউ। তারপর দেখো আমাদের কিন্তু অক্সিলিয়ারি ভার্ব বসবে, বলছিলাম যদি আর্টিকেল থাকে তাহলে বসবে, না থাকলে বসবে না, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব থাকলে কিন্তু অবশ্যই বসবে, না থাকলেও বসবে, না থাকলেও বসবে। এখন দেখো তাহলে ইউ এর সাথে কি আসবে অক্সিলিয়ারি ভার্ব, টু বি ভার্ব, অবশ্যই টু বি ভার্ব, তাহলে আর আসবে ইউ আর। এরপর দেখো আর্টিকেল আছে নাই, তার মানে বসবে না। এরপর দেখি ইউ আর, তারপর কি হবে ভেরি হবে, আমরা জানি এখানে যেহেতু হাউ দ্বারা শুরু হয়েছে একটা ভেরি হবে, এক্সট্রা হবে ভেরি। তারপর দেখো কি হবে, এরপর দেখো কি হবে, ভেরির পর কি হবে, অ্যাডজেক্টিভ ছিল বসছে, অ্যাডজেক্টিভ কিন্তু এখানে নাই, তার মানে বসবে না, তার মানে নাউন আছে কি কাইন্ড, না এটা তো অ্যাডজেক্টিভ, ভেরি কাইন্ড, কি দয়া তোমার, তাই না? আচ্ছা তার মানে কাইন্ড আছে, কাইন্ড বসবে, শেষ। বুঝছো কিনা? যদি বুঝো তাহলে শুধু হ্যাঁ বলো, আর না বুঝলে না। আচ্ছা পরবর্তী নিয়ম, হ্যাঁ দেখো পরবর্তী নিয়ম হচ্ছে কি, সেন্টেন্সে ই এক্স সি ই পি টি, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে এগুলো ব্যতীত, এগুলো থাকে না, কি থাকবে না, নাউন প্লাস ভার্ব টু বি। সেন্টেন্সে যদি নাউন কিংবা ভার্ব টু বি না থাকে তাহলে কেমন হবে, হ্যাঁ যদি নাউন আর ভার্ব টু বি না থাকে তাহলে কেমন হবে। একটা সেন্টেন্স লিখি আমরা, হট এ এস সি ই এন এ আর ওয়াই, হট এ সিনারি, কি একটা দৃশ্য, একটা সেন্টেন্স লিখলাম, হ্যাঁ। আচ্ছা এবার দেখো এই সেন্টেন্সটায় কি আছে, হোয়াট আছে, আর্টিকেল আছে, আর এটা হচ্ছে কি হোয়াট ইজ সিনারি, কি একটা দৃশ্য, একটা নাউন আছে, তাই না? এখানে কিন্তু সাবজেক্ট বা ভার্ব টু বি কিছুই নাই, আছে কি নাই। এই সেন্টেন্সগুলো কেমন হবে, এই সেন্টেন্সগুলো আমরা দেখি, তাহলে দেখো তাহলে আমরা যেটুকু জানি ওটুকু লিখি, কমন মুখস্থ জিনিস কি জানো, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, হ্যাঁ ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, এটুকু লিখলাম, হ্যাঁ। তারপর কি হবে, কোনো সাবজেক্ট নাই যেহেতু, তাহলে আমরা জানি কি এক্সক্লেইমড দ্যাট এর অবশ্যই একটা সাবজেক্ট হয়, কোনো সাবজেক্ট না থাকলে আমাদের ইট সাবজেক্ট হবে, কি সাবজেক্ট হবে ইট, আচ্ছা দিলাম ইট। কোনো সাবজেক্ট না থাকলে আমাদের ইট সাবজেক্ট হবে, কারণ আমরা জানি সাবজেক্ট আর অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই লাগবে। তো আর্টিকেল থাকলে লাগাবো, না থাকলে না লাগাবো, অবশ্যই আর্টিকেল আছে লাগাইলাম ইট ইজ এ। আচ্ছা এরপর দেখো আমাদের বললাম না আমাদের একটা কি লাগাতে হবে, একটা অ্যাডজেক্টিভ লাগাতে হবে, তাই কি না? আচ্ছা কিন্তু যদি নাউন প্লাস ভার্ব টু বি না থাকে তাহলে আমাদের অ্যাডজেক্টিভটা লাগাবো কি বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল লাগাবো, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হিসেবে কি লাগাবো বিউটিফুল। আচ্ছা ইট ইজ এ, তাহলে কি হবে BEAUTIFUL, বিউটিফুল। তারপর হচ্ছে কি নাউন সিনারি, SCENERY। আচ্ছা দেখো এরকম আরেকটা দেখো, তাহলে বুঝবো, হোয়াট এ গার্ল, হোয়াট এ গার্ল। এখন এটা কিন্তু দুইভাবেই নেওয়া যায়, কি একটা বালিকা অথবা কি একটা বালিকা, ডিসগাস্টিং জাস্ট। তো যদি আমরা যাইনি এখন এখানে কিন্তু এগুলো আসলে হোয়াট এ গার্ল ভালোভাবেই বোঝায়, তাই না? তো আমরা এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফ এগুলো আমরা বলবো না, কিন্তু আমরা উদাহরণের সাথে এখন যেহেতু লিখছি তখন করি আর কি, হ্যাঁ। তাহলে কি হবে, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট, ইট ইজ এক্সক্লেইমড দ্যাট। তো সাবজেক্ট যেহেতু নাই তাহলে কি হবে ইট হবে, অক্সিলিয়ারি ভার্ব ইজ হবে ইটের সাথে, তারপর সিঙ্গুলার নাম্বার, তাই না? আচ্ছা তারপর আর্টিকেল আছে লাগালাম ইট ইজ এ, তারপর কি হবে বিউটিফুল, নাকি বিউটিফুল, তারপর গার্ল। বুঝতে না পারলে না বলো, মানে এটুকু বুঝছো কিনা 3 নম্বর রুল পর্যন্ত যতটুকু আমি পড়াইছি। আচ্ছা ধন্যবাদ। লাগছে ভাই পেসিভ ভয়েসের ফুল, পেসিভ ভয়েসের পর ফুল, ও হ্যাঁ একটা ধন্যবাদ। একটা মজার জিনিস হচ্ছে কি দেখো, আমরা অ্যাক্টিভ ভয়েস যেগুলো ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স, এগুলো ছিল কিন্তু সবগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সাইন, তার মানে এক্সক্লামেটরি সেন্টেন্স, হ্যাঁ। শুধু পেসিভ ভয়েস করলে এগুলো কিন্তু সব আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে। দেখো ভাইয়া
আমার কথা বোঝা যাচ্ছে কিনা? এগুলো কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতেছি, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্স কি তোমাদের সাবজেক্ট দিয়ে শুরু হয়? অবশ্যই না, কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছি। যেমন ইট ইজ এক্সক্লেমড দ্যাট, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স না? আচ্ছা, বর্ণনা বা বিবৃতি বোঝানো হয়েছে, তো অবশ্যই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। এবং শেষে প্রশ্ন, ওফ আমি একটা ভুল করছি। এখন দেখো হোয়াট এ গার্ল, এখন এখানে একটা গার্ল একটা মেয়েকে বুঝাইছে, এখানে কিন্তু ইট হবে না, এখানে শি হবে না। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে গার্ল, একটা মানে একটা ব্যক্তিবাচক বুঝাইছে, তাই না? তাহলে তাহলে এটা শি হবে, এখানে ইট হবে না। এস এইচ ই, এটাকে এস বানাই, হ্যাঁ, এস এইচ ই, শি হবে। বুঝছো কিনা আমার কথা? আমার কথা কি বোঝা যাচ্ছে? এখানে শি হবে, হ্যাঁ। শি ইজ এ বিউটিফুল গার্ল, এখানে আমার ভুল হয়েছিল, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এরপর দেখো আরেকটা নিয়ম, হ্যাঁ, তো তৃতীয় নিয়ম গেল আমাদের। একই নিয়ম কিন্তু সবগুলো, একটুখানি পার্থক্য। এরপর চতুর্থ নিয়মে যদি আমরা আসি, হ্যাঁ, চতুর্থ নিয়মটা হচ্ছে যে আমরা আসলে এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে বুঝি যে এলাস থাকতে হবে, অথবা ও থাকতে হবে, হুররে, ব্রাভো কিংবা ফাই ফাই এগুলো থাকতে হবে, তাই না? কিন্তু এগুলো নিয়ে আমরা করাই না। অ্যাসার্টিভ বাট দ্যাট যুক্ত থাকে কি, অ্যাসার্টিভ বাট দ্যাট যুক্ত থাকাই কম্পাউন্ড সেন্টেন্স। এখন তুমি এবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চলে গেছো, বাহ দারুণ। যাই হোক, ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আশা করি। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের আলোচনা হবে, আমরা যেহেতু এখন পর্যন্ত সেন্টেন্স পড়ি নাই, তাই না? সেন্টেন্স নিয়ে অনেক বিস্তারিত আলোচনা হবে আমাদের। আচ্ছা দেখো, তাহলে তোমাদের আর কি আগে বুঝতে হবে যে, যেমন ধরো একই সেন্টেন্সকে কোনো এক সময় আমরা ভাগ করছি 2 ভাগে, কোনো এক সময় 3 ভাগে ভাগ করছি, কোনো এক সময় 5 ভাগে ভাগ করছি, হ্যাঁ। যখন সেন্টেন্সকে উৎপত্তি অনুসারে ভাগ করছি তখন সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করছি, যেমন ধরো সাবজেক্ট আর প্রেডিকেট। আবার যখন সেন্টেন্সকে আমরা অর্থভেদে ভাগ করছি তখন 5 ভাগে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। যখন সেন্টেন্সের গঠন অনুসারে সেন্টেন্সকে ভাগ করছি তখন আমরা সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ভাইয়া হাউ ডাই অর এক্সাম্পল, ভাইয়া হাউ ডাই আর ও এক্সাম্পল দিয়ে প্লিজ। আচ্ছা চেষ্টা করবো, দেখো আমি বুঝিনি তোমার কথা, যদিও আমি বুঝছি যে তুমি আরও উদাহরণ চাচ্ছ, হ্যাঁ চেষ্টা করবো। দেখো এবারে আমাদের কাজটা হবে কি, এবারে আমাদের চতুর্থ নিয়ম হবে, হ্যাঁ। যেমন দেখো কোনো সেন্টেন্সে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে কি, এ এল এ এস, এলাস, এলাস দ্বারা কিন্তু আমাদের দুঃখ বোঝানো হয়, তাই না? অবশ্যই, হ্যাঁ, এলাস থাকে, অথবা সেন্টেন্সে ও এইস, ও থাকে, তাহলে এটার একটিভেশ যদি এগুলো থাকে তাহলে পেসিভে কি হবে, লামেন্টেড হবে। এটুকু মুখস্থ করো, LAMENTED, লামেন্টেড হবে, হ্যাঁ, এটুকু মুখস্থ করো। এলাস কিংবা ও থাকলে কি হবে, লামেন্টেড হবে। এরপর যদি হুররে থাকে, HURRE, হুররে যদি থাকে তাহলে কি হবে, হুররে থাকলে হবে চিয়ার্ড, CHEERED, চিয়ার্ড হবে, হ্যাঁ। এরপর যদি কি থাকে, ব্রাভো, BRA, ব্রাভো, ব্রাভো মানে সাহসী, হ্যাঁ। আচ্ছা, তাহলে ব্রাভো থাকলে কি হবে, অ্যাপ্লাউডেড হবে, হ্যাঁ, প্রশংসিত। যদি আমাদের ফাই ফাই থাকে, FI, ফাই, ফাই তো কি, সি, ফাই ফাই থাকে, ফাই ফাই থাকলে কি হবে, ফাই ফাই থাকলে হবে ডেসপাইজড, মানে ঘৃণিত, DESPISED, ডেসপাইজড, ডেসপাইজড অর্থ ঘৃণিত, এইগুলো হবে। তার মানে এলাস কিংবা ও থাকলে হবে লামেন্টেড, হুররে থাকলে হবে চিয়ার্ড, আর ব্রাভো থাকলে হবে অ্যাপ্লাউডেড, আর ফাই ফাই থাকলে হবে ডেসপাইজড। আচ্ছা, এবার আমরা উদাহরণগুলো দেখি, হ্যাঁ। যদি এমন একটা থাকে সেন্টেন্স থাকে, যেমন ধরো ALAS, এলাস, হি ইজ নো মোর, এলাস হি ইজ নো মোর, এটাও কিন্তু আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এখন এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ কীভাবে করবো, একটা মাথায় রাখো নতুনভাবে। আগে যা পড়াইছি সেটা তো পারোই, হ্যাঁ, 3টে নিয়ম গেছে, এখন মাত্র 2টে নিয়ম। নিয়মটাই একটু কঠিন তোমাদের মনে হইতে পারে, বাকি সব কিছু সহজ মনে হবে, পরেরটা সবচেয়ে বেশি সহজ। আচ্ছা যাই হোক, দেখো তো সেন্টেন্সের শুরুতেই তোমাদের মাথায় রাখতে হবে যে যদি আমাদের এই রকম যুক্ত কোনো সেন্টেন্স থাকে তাহলে কি কোন ফর্ম, পজিটিভ। আবার বলছি, দেখো সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু 3টে ফর্ম আছে। কি আছে, সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, আর একটা আছে পজিটিভ ফর্ম, ঠিক আছে? যেমন ধরো আই, মি, মাই, উই, আস, আওয়ার, হি, হিম, হিস,
শি, হার, হার, এরপর আছে ইউ, ইউ, ইওর, এইরকম আছে না, দে, দেম, দে আর, দে, এইরকম। তো আমরা সবসময় সাবজেক্টের পজিটিভ ফর্ম নিয়ে কাজ করব, বুঝছো নাকি? দেখো সেন্টেন্সে যদি আমরা শুরুতে ব্যবহার করি অবশ্যই সাবজেক্ট ব্যবহার করি, দেখো এগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়। আবার সাবজেক্টের শেষে ব্যবহার করলে আমরা অবশ্যই অবজেক্ট ব্যবহার করি, তাই না? আবার পজিটিভ কেস দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। কেমনে করা যায় আমি দেখাবো। সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়, অবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, তা অবশ্যই সেন্টেন্সের সাবজেক্টের পজিটিভ কেসটা লাগবে, এইটা হচ্ছে ম্যান্ডেটরি সিস্টেম, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কী দিতে হবে? সাবজেক্টের পজিটিভ কেস। তার মানে কি, হি এর পজিটিভ কেস কি আমরা সবাই জানি, হিস, লাগাইলাম হিস। এখন দেখো এটা কিন্তু কোনো আমাদের আসলে সাবজেক্ট হয় নাই, হয়েছে কি না? যদি আমরা সবসময় মনে রাখবো পজিটিভ কেসে, সরি, পজিটিভ কেসের পর, সাবজেক্টের পজিটিভ কেসের পর যদি আমরা একটা নাউন ব্যবহার করি তবে সেটা সাবজেক্ট হয়ে যায়, সেটা অবজেক্ট হয়ে যায়, মানে সেটা একটা মানে পূর্ণ রূপ প্রকাশ করে। তখন সেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ধরো হি ইজ মাই ফাদার, এখানে মাই হচ্ছে কি আমার পজিটিভ ফর্ম, তাই না? কিন্তু মায়ের পর যদি আমি ফাদার লাগাই, ফাদার একটা নাউন, তাহলে কি যে মাই ফাদার, সেটা এখন অবজেক্ট হয়ে গেছে। হি ইজ মাই ফাদার, এখানে মাই ফাদার অবজেক্ট, তাই নাকি? আবার যদি বলি মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা একজন কৃষক, এখানে কিন্তু মাই ফাদার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে আমরা বুঝলাম কি, যদি সাবজেক্টের পজিটিভ ফর্মের সাথে একটা নাউন লাগাই তখন সেটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, নাথিং লেস, যা ইচ্ছা তাই ব্যবহৃত হতে পারে, তাই কিনা? তো এখন আমাদের দেখো, এখন যদি আমরা এটা সাবজেক্ট হিসেবে যেহেতু ব্যবহার করছি তখন আমাদের একটা নাউন লাগবে। তো নাউনটা অবশ্যই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা নাউন নিতে হবে। এটা তোমার মানে থিঙ্কিং করে নিতে হবে। এটা আমাদের বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, না থাকার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, তো এখন দেখো সেন্টেন্সে কি আছে, এলাস হি ইজ নো মোর, তাই না? তো এখন এই সেন্টেন্সে আমি কিভাবে একটা নাউন নিতে পারি? মানে তিনি আর জীবিত নাই, সেন্টেন্স দ্বারা সেন্টেন্সের অর্থ বুঝাইছে যে তিনি আর জীবিত নাই, তার মানে তিনি মারা গেছে, আমি কষ্ট পাইছি বা এরকম তো কিছু বুঝাইছে। হ্যাঁ, আমি যদি লিখি হিজ ডেথ, DEATH, হিজ ডেথ, তার মৃত্যু, এটা কিন্তু আমাদের নাউন হয়ে গেছে, হিজ ডেথ। আচ্ছা, এখন দেখো তার মানে কি, সাবজেক্টের পজিটিভ কেস তার সাথে একটা নাউন দিতে হবে, নাউনটা একটু তোমার ইচ্ছে মতো নিতে হবে। হ্যাঁ, তো হিজ ডেথ নিলাম, হিজ ডেথ। এরপর কি হবে? হিজ ডেথের পর অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব হবে, মাস্ট বি ইজ এ অক্সিলিয়ারি ভার্ব আফটার সাবজেক্ট, নাকি? একটা ভার্ব লাগবে, তো এখানে আমরা অবশ্যই একটা ভার্ব নিব। তাহলে ভার্ব যদি থাকে তাও নেব, না থাকলেও ভার্ব টু বি। সবসময় মনে রাখবা যে এক্সক্লামেটিভ সেন্টেন্সে ভার্ব টু বি ব্যবহৃত হয় বেশি। হ্যাঁ, আচ্ছা, এখানেও ভার্ব টু বি। হ্যাঁ, তো ইজ দেওয়াই আছে অলরেডি, হিজ ডেথ, তার মৃত্যু, ইস দিলাম, ইস। এরপর কি, এই যে এলাস বা ও এর পরিবর্তে কি হয়েছিল জানো? লামেন্টেড, এটাই, আর কিছুই না। তার মানে কি, সাবজেক্টের পজিটিভ ফর্ম, তারপর নাউন, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে কি আমাদের এই যে মানে এই যে প্রতিশব্দ, যেমন ধরো এলাসের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, হুরের পরিবর্তে, ব্যবহার পরিবর্তে বা ফাইভের পরিবর্তে, অর্থাৎ এক্সক্লামেটরি ওয়ার্ডের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি ওইটা। হ্যাঁ, তাহলে কি হবে? হিজ ডেথ ইজ লামেন্টেড, LAMENTED, লামেন্টেড। ঠিক আছে কি? ভেরি সিম্পল, কত সহজ দেখছো। এরপর যদি আমরা আরেকটা করি, HURRA, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বা উই হ্যাভ ওন, এইটুকুই থাকুক। হ্যাঁ, যে জায়গায় ধরে না, আর লেখলাম না, এইটুকু দেখো, হুররে উই হ্যাভ ওন, হ্যাঁ আমরা দিতে গেছি, তাই না? এখন কি হবে? তাহলে প্রথমে দেখো আগের মতোই, প্রথমে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তার মানে সাবজেক্ট কি উই, উইয়ের পজিটিভ ফর্ম কি আওয়ার, লিখলাম আওয়ার। এরপর দেখো এখন একটা নাউন নিতে হবে সেন্টেন্স অনুযায়ী, আর যে মানে আমরা দিতে গেছি, তাই না? তাহলে আমরা এখন কি করব? উচ্ছ্বাস করবো। চিয়ার অর্থ কি? উল্লাস করবো না? আমরা উল্লাস করবো কি? আমাদের জয়টাকে নিয়েই তো উল্লাস করবো, তাই না? তাহলে আমরা এখানে ভিক্টোরি দিতে পারি, জয় দিতে পারি, তাহলে কি আওয়ার ভিক্টোরি। হ্যাঁ, তারপর কি একটা অক্সিলিয়ারি ভার্ব, তো ভার্ব টু বি অবশ্যই, না আওয়ার ভিক্টোরি, এটা কি ভার্ব টু বি এর ভিতরে আজকে আমি যার ওয়াজার, তো ওয়াজার পাস্ট ফর্ম, সেহেতু এগুলো হবে না, মোস্ট অফ দ্য টাইম তোমার প্রেজেন্ট ফর্ম হবে। তো যদি পাস্ট ফর্ম বইতে দেওয়া থাকে তবে মানে সেন্টেন্সে, তবেই পাস্ট ফর্ম, আদারওয়াইজ প্রেজেন্ট ফর্মে নিয়ে করবো। হ্যাঁ, তো দেখো এখানে যদি দেওয়া নাই, এই দেওয়া আছে প্রেজেন্ট ফর্মে তো আছে। হ্যাঁ, ইউ হ্যাভ আছে, তো কি দেওয়া আছে? আওয়ার ভিক্টোরি, আমাদের জয়। এখানে কিন্তু অ্যামিজারের কোনটা দিব? এম ইজ না আর? অবশ্যই আমরা এখানে ইজ দেবো। কেন দেবো? দেখো আওয়ার ভিক্টোরি মানে কি? আমাদের জয়। এখানে আমিও না, তুমিও না,
আমাদের একটা জয়, এবং এটা প্লুরাল নাম্বার না, আর ভিক্টোরি এটা প্লুরাল না, আমাদের একটা জয়, আমাদের জয়, আমাদের একটা জয়, এখানে আমাদের একটা জয় বুঝাইছে, তাই না? যে আওয়ার ডটার ইজ, তোমার বাবা মা বলতে যে আমাদের মেয়ে এখন পড়তেছে, অথবা আওয়ার সন ইজ লার্নিং নাও, আমার ছেলে এখন পড়তেছে, তাই না? তারা কিন্তু বলছে ইউ আর গট ডুয়েট, ব্রাভো, ইউ আর গট ডুয়েট, সাবাস, তুমি ডুয়েট পাইছো, কত মানে যাই হোক। এখন দেখো যখন পাইলে তখন কেমন লাগবে সেটা পরে বুঝাই। এখন আমরা ভাইয়া লেখা বোঝা যাচ্ছে না, মাসুদ রানা ওয়াচিং, আচ্ছা ভাইয়া, আচ্ছা আমার লেখা বোঝা যাচ্ছে না। এই এবার কি বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে। এবার দেখো ভালোভাবে, ব্রাভো ইউ আর গট ডুয়েট, তো কি হবে? প্রথমে সেন্টেন্সটা হবে কি? সাবজেক্টের পজিটিভ ফর্ম, তাহলে কি হবে? ইওর, দিলাম ইওর, ওয়াই ও ইউ আর, ইওর। তারপর কি হবে? মানে নাউন, মানে একটা নাউন হবে সেন্টেন্স অনুযায়ী। তাহলে আমরা এখানে কি নাউন এসে দিতে পারি যে কি পাইছো? ডুয়েট পাইছো, তার মানে কি? আমরা তোমাকে কি তারিফ করবো? তোমার অ্যাচিভমেন্ট, মানে তুমি কি পাইছো, মানে কি অর্জন করছো, এটা নিয়ে তো আমরা তারিফ করবো তোমার, তাই না? মানে অ্যাপ্লাউডের অর্থ তারিফ করা বা প্রশংসা করা, বুঝছো? তাহলে কি হবে? ইওর অ্যাচিভমেন্ট দিতে পারো, এটা তোমার ইচ্ছে মতো তুমি একটা ওয়ার্ড দিতে পারো যেটা কি সেন্টেন্সের সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, ইওর ACHIE ভি, অ্যাচিভমেন্ট, ACHIEVEMENT, হ্যাঁ অ্যাচিভমেন্ট, ঠিক আছে, অ্যাচিভমেন্ট মানে ঠিক আছে, ACHIEVENT, আচ্ছা অ্যাচিভমেন্ট, ইওর অ্যাচিভমেন্ট, তারপর একটা অক্সিলিয়ারি ভার্ব, ইওর অ্যাচিভমেন্ট, তোমার অর্জন, এখানে তুমি না কিন্তু তোমার একটা অর্জন, তার মানে কি? এটা অবশ্যই তার পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ, ইওর অ্যাচিভমেন্ট ইজ কি হবে জানো? অ্যাপ্লাউডেড, না? APPLAUDED, ইওর অ্যাচিভমেন্ট ইজ অ্যাপ্লাউডেড। লেখা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা যদি বোঝা যায় তাহলে পরে আরেকটা দেখো, যেহেতু লিখছি ফাই ফাই সি সি, শি ইজ এ ফুল, শি ইজ এ ফুল, সে কি একটা বোকা। আচ্ছা তাহলে এটা কি হবে? প্রথমে হবে সাবজেক্টের পজিটিভ ফর্ম, তাহলে তোমার কি হবে? হার। তারপর কি হবে? মানে তিনি একটা বোকা, এটাই তো বুঝাইছে, তাহলে কি? তার ফুলিশনেস, তার বোকামিতা, FOOLISHNESS, হার ফুলিশনেস। তারপর কি হবে? একটা অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর কি হবে? ডেসপাইজড, তার বোকামিতা ঘৃণিত হয়, DESPISED, ডেসপাইজড। আশা করি বুঝতে পারতেছো। আমি তোমাদের জন্য ছাদে আসছি, বুঝছো? একবার 3 তলার ছাদে আইসা তোমাদের ক্লাস করাইতেছি, তো মানে ঘেমে অবস্থা খারাপ, সূর্যের তাপটা কেমন পড়তেছে তোমরা বুঝতে পারতেছো। তোমাদের জন্য আমি প্রচুর কষ্ট করতেছি, যেন নেটওয়ার্ক ভালো হয়, এই জন্য ছাদে আসছি। আচ্ছা এরপর শেষেরটা আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো শেষেরটা কি? শেষেরটা হচ্ছে যদি 2টি এক্সক্লামেশন থাকে। আমাদের পড়া শেষ, আর মনে হয় 5-7 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরো, আমি এখনই আমাদের পড়া শেষ করবো, 5-7 মিনিট লাগবে। আচ্ছা দেখো শেষেরটা কি নিয়ম? সেটা হচ্ছে যদি 2টি এক্সক্লামেশন থাকে সেন্টেন্সে। হ্যাঁ, যেমন ধরো সেন্টেন্স এরকম একটা সেন্টেন্স থাকে যে ও আগেরটার মতোই, জি হি ইজ ডেড। দেখো সেন্টেন্স কিন্তু 2টি এক্সক্লামেশন, এই একটা এক্সক্লামেশন, এই একটা এক্সক্লামেশন। যদি কোনো সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্স 2টি এক্সক্লামেশন থাকে, ওই সেন্টেন্সকে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, কীভাবে করবো একটু, এটাও একবারে মুখস্থ নিয়ম। হ্যাঁ, প্রথমে শুরুতে অবশ্যই কি হবে? I am SURPRISED, I am surprised to, I am surprised to এটুকু দেওয়ার পর তুমি I am surprised to know, অথবা I am surprised to see, অথবা I am surprised to hear। আমি দেখে আশ্চর্য, মানে সারপ্রাইজ হচ্ছে কি? বিস্মিত হওয়া, মানে আশ্চর্য হওয়া। আমি দেখে আশ্চর্য হলাম, অথবা আমি শুনে আশ্চর্য হলাম, অথবা আমি জেনে আশ্চর্য হলাম। তুমি 3টার যে কোনো একটা ইউজ করতে পারো। তো I am surprised to know, অথবা I am surprised to see, অথবা I am surprised to hear, 3টার যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। হ্যাঁ, আচ্ছা তো মনে করো এখানে আমি 3টাই লিখে দিলাম, তোমরা যে কোনো একটা ব্যবহার করবো, অবশ্যই 3টা না। হ্যাঁ, I am surprised to know হতে পারে, অথবা হতে পারে কি I am surprised to see হতে পারে, I am surprised to hear হতে পারে, এই hear। হ্যাঁ, I am surprised to hear নি নো অথবা see। হ্যাঁ, I am surprised to know, তারপর কি অবশ্যই দ্যাট।
আই এম সারপ্রাইজ টু নো দ্যাট, তারপর অবশ্যই দুইটা এক্সক্লামেশনের মাঝখানে যেটা আছে ওইটা হুবহু বসাই দেবা। দুইটা এক্সক্লামেশনের মাঝে কি আছে, হি ইজ ডেড, বসাই দাও, হি ইজ ডেড, DEAD, শেষ। কত সহজ জিনিস। আবার যদি আরেকটা থাকে দেখো, হোয়াট, কি দেওয়া যায়, হোয়াট, এই যে কয়েকদিন আগে বৈরুতে কি হইলো, BEI আর ইউটিউব, বৈরুট হ্যাজ বার্নড, বৈরুতে কি অগ্নিকাণ্ড না হইল, দিলাম মনে করে বৈরুট হ্যাজ বার্নড, ঠিক আছে। হোয়াট, বৈরুট হ্যাজ বার্নড, তো প্রথমে কি হবে, অবশ্যই আই এম সারপ্রাইজ টু নো, সি হিয়ার দা দাও, আই এম সারপ্রাইজ টু, যে ইচ্ছে দাও, মনে করো আই এম সারপ্রাইজ টু সি দিলাম, হ্যাঁ, বা আমি দেখি নাই তো, হ্যাঁ আমি দেখছি, সে নেটে দেখছি, তাহলে আই এম সারপ্রাইজ টু সি দ্যাট, কি দিবা, দুইটা এক্সক্লামেশনের মাঝখানে কি আছে, বৈরুট হ্যাজ বার্নড, বৈরুট পুড়ে গেছে নাকি, বৈরুট বন্দর, রাজধানী, লেবাননের রাজধানী, BEIRUT, বৈরুট হ্যাজ BURNT বার্নড। আশা করি তোমরা বুঝতে পারছো, শুধু এটুকু জানাও, উই অ্যাপ্রিসিয়েট ইয়োর এফোর্ট ভাই, ধন্যবাদ। তো বুঝলে এই পর্যন্তই ছিল এক্সক্লামেটরি সেন্টেন্স। এইভাবে এই 5টা নিয়ম আছে এক্সক্লামেটরি সেন্টেন্স, অ্যাক্টিভ থেকে বেসিক ভয়েসের, আমি তোমাদের 5টা নিয়মে শিখেছি, হ্যাঁ, কোনোটা বাদ দিই নেই। যদি আমাদের সাথে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।